অনেক সময় নাটকীয় মনে করে। তো এই বিষয়টাকে আপনি সেভাবে দেখেন কিনা? জি, ধন্যবাদ জিল্লুর ভাই এবং ভাস্কর দা ২ জনই চমৎকারভাবে বললেন। আপনি যেটা বললেন ১ম ইস্যুটা দিয়ে শুরু করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আবার কারফিউ বাড়ানো হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য। এখন বাংলাদেশ কিন্তু একটা গণ আন্দোলনের মধ্যে চলছে এবং গণ আন্দোলন না, আমি বলব গণযুদ্ধের প্রাথমিক স্তরে প্রবেশ করেছে। চূড়ান্ত স্তরে যখন প্রবেশ করবে তখন তারা বিজয়ীর বেশে ফিরে আসবে। তো এখানে তো কারফিউ-টারফিউ আসলে কাজ হবে না। ১৯৫২ সালেও কারফিউ দিয়েছিল। আমরা সেই কারফিউ ভেঙে ভাষা আন্দোলন করেছি। মাতৃভাষাকে অর্জন করেছি। ১৯৭১ সালেও কারফিউ ছিল। সেই কারফিউ ভেঙে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরশাদ বিরোধী আন্দোলন আমরা ছোট ছিলাম বাট দেখেছি যে ওখানে তখনও সেখানে কারফিউ দেওয়া হতো দিনের বেলায়। জনগণ সেই কারফিউকে ভঙ্গ করে, অমান্য করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখনো কারফিউ দিয়েছে। কারফিউ তো কেউ মানছে না। গতকালও মানেনি, আজকেও মানেনি। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে সরকারের পরাজয় শুরু হয়েছে। আর ঠিক আছে, হ্যাঁ, জিল্লুর ভাই তো আইনজীবী মানুষ, উনি আইনের দৃষ্টিতে চমৎকারভাবে রায়টা ব্যাখ্যা করলেন। একটা ভাওতাবাজির রায়। কিন্তু এই যে সরকার যে আমার মূল জায়গাটা ছিল যে সরকার যে খুব বড় গলায়, জোর গলায় বিচারপতি সহ বলছিলেন যে রাস্তার আন্দোলনে রায় বদল হয় না। তারা এখন সেই রায়টা তো বদল করেছেন, যদিও সরকারের হাতে রেখে দিয়েছেন আসলে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে। সেই জায়গা থেকে আমি বলব যে সরকারের যে পরাজয়ের যে চিহ্ন ফুটে উঠতে শুরু করেছে। আপনি দেখবেন যে গতকাল তারা বলেছে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরে রেল তো অবরোধ করে বন্ধ করে দিবে আন্দোলনকারীরা। হুম। রাজপথ তো বাস গাড়ি চলবে না, এটা তো আন্দোলনকারীরা বন্ধ করবে। সরকার নিজেই রেল বন্ধ করছে, লঞ্চ বন্ধ করে দিবে, সব বন্ধ করে দিবে। কারণ তার জায়গা দিন, দিন সংকুচিত হয়ে আসছে। এবং এই কারণেই তারা আরো এই কারফিউ বাড়িয়ে আমি মনে করি একটা ভীতি বা জনমনে একটা আতঙ্ক তৈরি করার সৃষ্টি করছে। কিন্তু মানুষ যখন আসলে পথে নেমে আসে তখন কোনো ভয় আতঙ্ক মানুষকে আটকে রাখতে পারে না। মানুষ যদি ভয় পাইতো, আমরা ৫২ তে ভাষা আন্দোলন করতে পারতাম না। ৬৯ এ গণ অভ্যুত্থান হতো না, ৭১ এ স্বাধীনতার যুদ্ধ হতো না। মানুষের মধ্যে কোনো ভয় নাই। ভয়ভীতিহীন একটা আমরা প্রজন্ম দেখছি, যারা তার সহযোদ্ধা গুলিবিদ্ধ হওয়ার পরে পালিয়ে যাচ্ছে না। সহযোদ্ধাকে ধরে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আরো ১০ জন নিয়ে এসে রাস্তা দখল করছে। আমি সর্বশেষ যেটা জেনেছি যে এখনো ঢাকার বিভিন্ন জায়গায় মানুষজন আছে, বিক্ষোভ হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। তারা আহত হচ্ছে কিন্তু লড়াই চলছে। আর আরেকটা প্রশ্ন আপনি যেটা বললেন যে গুমের বিষয়টা, নুরুর বিষয়টা বললেন। এখন ধরেন আ নুরু হয়তোবা নুরুকে নিয়ে অনেক কথাবার্তা নুরু না, নুরুল হক নূর। তাকে নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু আমরা এখন এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি, নুরু নূর প্রকাশ্যে এই সংগ্রামের সঙ্গে যুক্ত। সে সরাসরি এই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি মনে করি আসলে এখন নূরকে গুম করা হয়েছে। নূরের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলা নিয়ে অন্যান্য সময় অনেক কথা বলা যাবে। কালকেও কিন্তু জিল্লুর ভাই আমাদেরকে বললেন যে আমরা এমন একটা পর্যায়ে আছি, কে কি করলো, কার কি দুষ্ত্রুটি এটা নিয়ে এখন আলাপ না করে আমাদের যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যারাই এই মিছিলের সঙ্গী তাদেরকে আমাদের সঙ্গে রাখতে হবে। তা আমি মনে করি যে নূরকে ধরে নিয়ে গুম করা হয়েছে। এটার একটা কারণ হতে পারে নূররা যেহেতু ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করেছে এবং তাদের একটা অভিজ্ঞতা আছে। হয়তোবা তাদের সঙ্গে বর্তমানে আন্দোলনকারীদের একটা যোগাযোগ ছিল, দিক নির্দেশনা দিচ্ছিল। যেহেতু তারা মাঠের আন্দোলন করে এসেছে, তারা সফল হয়েছে। সেই জায়গা থেকে সরকার ভয় পেয়ে হয়তোবা নূরকে আটক করতে পারে। শুধু নূর না, বিএনপিরও নেতাকর্মীদের আটক করা হয়েছে এবং আমি সর্বশেষ যে তথ্য পেয়েছি, বিএনপির মহাসচিবের বাসভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। তাকে আটক করা হতে পারে। মির্জা আব্বাসের আর উনার বাড়ির দিকেও হয়তোবা পুলিশ যাচ্ছে বা মানে এরকম একটা প্রত্যক্ষদর্শী একজন আমাকে ফোন করে জানালেন যে ওই অঞ্চলে পুলিশের আনাগোনা বেড়েছে। আ এইরকম কিন্তু মানে যখন বিএনপি দেখা যাচ্ছে যে বড়, বড় নেতাদের আটক করার চেষ্টা করছে, আপনি এখন বলতে পারেন এর আগেও তো আটক করেছে। ২০২৩ এ ২৮শে অক্টোবরের পরপর আটক করেছে। বিভিন্ন দফায় বিএনপির নেতাকর্মীদের কিন্তু আটক করে সরকার এবং ওই সময় আমরা দেখেছি আন্দোলনটা থেমে গিয়েছিল। এখন কিন্তু ওই সময় থেমে গিয়েছিল কারণ ওই সময় ওটা ছিল রাজনৈতিক আন্দোলন। আর এখন কিন্তু এখন এই আর আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন না। আন্দোলন। বরং আ আমরা যেটা কালকে জিল্লু ভাইয়ের সঙ্গে বেশ আমাদের মাতে মতবিরোধী হলো যে জন আন্দোলন হচ্ছে, এখন কিন্তু সেই জন আন্দোলনে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে। রাজনৈতিক দলগুলো যুক্ত হতে চাইছে। আপনি
রাজনৈতিক দলগুলোকে আটক করে, রাজনৈতিক নেতাদের আটক করে তো আন্দোলন থামবে না, বরং আন্দোলন বাড়বে। মানে এখন একটা গতি শুরু হয়েছে, আন্দোলন বাড়বে। এখন একটা জিনিস আপনি বলতে পারেন যেটা নিয়ে সবাই কথা বলে। কালকে আমি আরো ২-১ জায়গায় কথা বললাম যে, এই আন্দোলনের শেষ পরিণতি কি এবং কখন হবে? আমি মনে হুম। করি এই আন্দোলনের শেষ পরিণতি হবে এই সরকারের বিদায়ের মাধ্যমে এবং সেটা অবশ্যম্ভাবী। এবং কখন? এই বিপ্লব সংগ্রামে কি দিনক্ষণ বলে কয়ে হয় না। ধরেন আজকে তো রবিবার। আমরা কিন্তু গত রবিবারেও ভাবতে পারিনি যে আজকে আমরা এই অবস্থায় এসে উপনীত হব। এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে আমরা এসে পৌঁছাবো। এটা কিন্তু আমরা ভাবতে পারি নাই। তো আগামীকাল কি হবে বা আগামী পরশু কি হবে বা আগামী সপ্তাহে কি হবে এটা বলে কয়ে দিনক্ষণ ঠিক করে আসলে রাজনৈতিক আমি আন্দোলন একটা বা জিনিস বিপ্লব হয় না। আপনার সাথে উল্লেখ করতে চাই যে জন মানে জনগণের মাল যাতে ক্ষতি না হয়, এজন্য বিএনপির সাথে উনারাই সমাবেশ করতেন। এখন এই যে কারফিউ দেওয়া হলো হঠাৎ করে, জনগণ কিন্তু মানে কতটা বিপদে যে ১৮ কোটি মানুষই ধরা যায় যে এক ধরনের বিপদে পড়ে গেছে, যোগাযোগ নাই। তারপরে কারফিউর জন্য প্রস্তুত ছিল না। ঘরে সেরকম পরিস্থিতিও ছিল না যে মানুষের খাওয়া-দাওয়া তো নির্দিষ্ট একটা ইয়ে থাকে যে মিনিমাম একটা যোগান থাকে ঘরের মধ্যে রাখার। ইভেন যারা হসপিটালে আছে, অনেকে হয়তো মুমূর্ষু অবস্থায় আছে। এই যে যোগাযোগ ব্যবস্থাগুলো এইভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। তো এখন আসলে সরকারের মাথায় সেটা নাই কেন? বাংলাদেশের মানুষ কতটা এখন বিপদের মুখে আছে এবং কতটা অনেকে হয়তো না খেয়েও দিন কাটাতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে হাট বাজার না থাকাতে। আবার অসুস্থরা ঠিকমতো তাদের সার্ভিস পাচ্ছে না সময় মতো। তো এই দিকগুলো নিয়ে যদি আপনি একটু কথা বলেন। কারণ কালকেও অনেকে বা প্রতিদিনই অনেকে বলছে যে আমরা বাড়ির সাথে যোগাযোগ করতে পারতেছি না, সেটাও একটা বিষয়। মারা যাচ্ছে সেটাও শুনতে পাচ্ছে না বা জানতে পারছে না। তো এই যে জনদুর্যোগ তৈরি করলো সরকার, এর ব্যাখ্যা কি দিবে আসলে সরকার? সরকার আসলে জনগণকে জিম্মি করে আন্দোলনকারীদের দমাতে এবং থামাতে চাইছে। যেরকম ঘন কারফিউ দিয়ে রাখলে পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে। মানুষজনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। কিন্তু সরকার বুঝতে পারছে না যে এই কারফিউ দিয়ে যদি জনগণকে জিম্মি করে এবং জনগণের মধ্যে যে অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতার প্রভাব তো পড়বে সরকারের উপর। আন্দোলনকারীর আরো শক্তি বৃদ্ধি হবে। ধরেন আজকে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ঢাকা শহরের ১০% মানুষ রাজপথে নেমেছে। এখন এইভাবে যদি সে অব্যাহতভাবে কারফিউ দিয়ে রাখে, যদি ঢাকা শহরের ৩০ বা ৪০% মানুষ রাজপথে নামে, নেমে তারা তো আন্দোলনকারীদের সঙ্গেই যোগ দেবে। সরকারের পক্ষে তো আর যাবে না। সরকারের পক্ষে থাকলে তো আগেই নামতো। সরকারের পক্ষে আসলে এখন এই র‍্যাব, পুলিশ এবং বিজিবি এবং হচ্ছে এই যে ছাত্রলীগ, যুবলীগের কিছু গুন্ডা ছাড়া আর কেউ নাই। এই অলিগার্ক ছাড়া আর কিছু নাই। তো সেই জায়গায় সাধারণ মানুষকে তারা যদি এইভাবে কারফিউ দিয়ে জিম্মি করে রাখে তাহলে তো নিজেরাই বিপদে পড়বে। এটা হয় কি? আপনার যখন কোনো একটা রাজনৈতিক দল বা সংগঠনগুলোর যখন পতন ঘনিয়ে আসে, তখন তারা একের পর এক ভুল করতে থাকে। এটা একটা জি। ঐতিহাসিক সত্য। আপনি ইতিহাসের পাতায় দেখেন, জিল্লুর ভাই তো ওই মার্কোসের কথা বললেন। তারপরে আপনার হচ্ছে ফিলিপাইনের উদাহরণ দিলেন, যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর উদাহরণ দিলেন। এরকম অনেক শাসকের কিন্তু আমরা পতন, পরাজয়, পরিণতি দেখেছি। চশেস্কুর উদাহরণ মনে হয় উনি কালকে বলেছিলেন। এরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নানা কায়দায়, নানা কৌশলে কিন্তু আপনার টিকে থাকার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কৌশলই কিন্তু কাজ করে নাই। এই যে যোগাযোগ বিচ্ছিন্ন যে বন্ধ করে দিয়েছে, হুম। এতে কি সরকারের কোনো লাভ হচ্ছে? এই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরে মানে এখন তো যে আমি মানুষ আরো বললাম যে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। মানে আর উনাদেরও তো বৈদেশিক লেনদেন এগুলোও তো উনাদেরও তো মানে দেশেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আপনার হচ্ছে এই যে এখন তারা নেট, ইন্টারনেট, টেলিফোন সব বন্ধ করে রাখছে, যোগাযোগ ব্যাহত করছে। কালকে যে আমি যেটা শুরুতেই বললাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অ্যাসোসিয়েশন আছে। ওদের ফেসবুকে ওরা ঘোষণা দিয়েছে যে ইন্টারনেট চালু করলেই তারা অভ্যুত্থানের ডাক দিবে। বসে আছে। এখন আমি তো কি একটা এড করতে পারি? জি, মামুন প্লিজ। মারুফ। জি। যেটা হলো যে ওরা একটা আরো মজার ঘোষণা দিয়েছে এখন এই রায়ের পরে। আমি পুরোটা পড়ে শুনে অল্প ছোট একটা বিষয়। আমরা আদালতের পদক্ষেপকে স্বাগত জানাই। কোটা সংস্কারে সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আদালতকে ধন্যবাদ, কারণ আমরা কোটা আন্দোলন কিছুদিন আগে বন্ধ করে দিলেও কোটার কোনো চলমান আন্দোলন ছাড়াই কোটার একটা সুন্দর সমাধান দিয়েছে। আমরা আদালত সহ দেশের সব প্রতিষ্ঠানকে আমাদের বর্তমান একমাত্র দাবি নিয়ে কাজ করতে অনুরোধ করছি, টু এক্সপেল দ্য পারপিট্রেটার্স ফ্রম আওয়ার কান্ট্রি
এই একমাত্র দাবি আদায় আমরা গত কিছুদিনের মতো আন্দোলন অব্যাহত রাখবো। মানে কতটা আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটি, আমি যেই কথাটা বলছিলাম যে 2018-র ওই প্রজন্মটাই এখন আন্দোলন করছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, এদের রাজনৈতিক অনেক নন পার্টিজান এক্সেন্ট জেস্টার নিয়ে কথা বলে, এদের মধ্যে ওই প্রবণতাগুলো আছে। এবং এইটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আসলে, যেই কারণে আওয়ামী লীগ কিন্তু 2013-তে এর চাইতে শক্তিশালী বিএনপি জামাতকেও কিন্তু আওয়ামী লীগ মেরে একদম খুন করে তাদের আন্দোলন জ্বালাও, ওই যে পেট্রোল বোমা সন্ত্রাস বলে তোলে কিন্তু একভাবে থামিয়ে দিয়েছে। তখন কিন্তু একটাও হরতাল হইতে দেখিনি আমরা। কিন্তু এইবার আওয়ামী লীগ কিন্তু পারছে না। এবার আওয়ামী লীগ কিন্তু কারফিউ দিয়েও আন্দোলন ঠেকাতে পারছে না, কারণ ওরা বুঝেই উঠতে পারছে না এই প্রজন্ম আসলে কোন কৌশলে আসলে পিকেটিং এ যায়। এই প্রজন্মের মধ্যে আসলে তো লয়ালটিটা ফ্যাক্টর, রাজনৈতিকতার যেই এক ধরনের পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে সেটা তো এদের নাই। এরা স্বৈরাচারের পতন চায়, মানে এখন স্বৈরাচারের পতন চায় না। জামাল এই ভাস্কর দা, মানে ঘটনাটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আপনি গেরিলা যোদ্ধাদের, আপনি কনভেনশনাল যুদ্ধে কিন্তু প্রকৃত আপনার প্রতিপক্ষকে আপনি চিহ্নিত করতে পারবেন যে আপনি প্রতিপক্ষের সৈনিককে। গেরিলা যুদ্ধে আপনি আসলে প্রতিপক্ষকে চিহ্নিত করবেন কিভাবে? এখন এই যে আপনি যে কথাটা বললেন, যে এই যে যাদের উদাহরণ দিলেন বেসরকারি স্কুলের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ঘোষণা, এরা তো এখন কে কোত্থেকে ঘোষণা দিচ্ছে তার তো কোনো নাই। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান বা রুহুল কবির রিজভী বা মির্জা আব্বাসকে আটক করে কি করবেন? উনাদের কথাই তো মানুষ কি মানতেছে উদ্ধার না। করবে? এই দিয়ে কি উদ্ধার হবে সরকারে? মানুষ তো, শিক্ষার্থীরা তো পথে নেমে আসতেছে, এমন একজন ঘোষণা দিচ্ছে যাকে কেউ চিনে না। ধরেন 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি বাহিনী মনে করেছিল যে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের অ্যারেস্ট করলে শেখ মুজিবুর রহমানকে ধরে ফেললে বা অন্যান্যরা পালিয়ে গিয়েছে, যুদ্ধ হবে না। কিন্তু কোত্থেকে এসে ধরেন মেজর জিয়াউর রহমান তো বলে ফেলেছে উই রিভল্ট, এবং মানুষ নেমে গিয়েছে যুদ্ধে। এখন এইখানে তো কে কখন নেতা হয়ে যাবে, নেতৃত্ব হবে, এটা সরকারের পক্ষে নির্ণয় করা এবং চিহ্নিত করা মুশকিল। এই জায়গায় এখানে চিহ্নিত কারফিউ, করার তো চেষ্টা করছে বিভিন্নভাবে। ওদেরকে চিহ্নিত এইগুলা করে রাখার আপনি চেষ্টা মানে কিভাবে করছে। এটা আসলে একদম প্রপার, এবং এটা আসলে প্রপার একটা গণ অভ্যুত্থান বলতে আমরা যা বুঝি তাই হচ্ছে আসলে। জি, হ্যাঁ, 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 ভাই মানে সংক্ষেপ গণ করবেন। অভ্যুত্থান না, মানে 90-তেও এক ধরনের পলিটিক্যাল অ্যাম্বিশন তৈরি ছিল, আমরা যারা আন্দোলনে ছিলাম 90-তেও, আমরা যখন স্বৈরাচার বিরুদ্ধে, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, কিন্তু হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু ওই পলিটিক্যাল অ্যাম্বিশনের চাইতে তার পতনটা দেখা এবং নতুন একটা রাষ্ট্র সংস্কারের একটা বিষয়, যেই নতুন রাষ্ট্র পদ্ধতি, রাষ্ট্রের যেই নতুন শাসক আসবে হ্যাঁ, তাকেও এক ধরনের থ্রেটের মুখে রেখে এই আন্দোলনটা করা। এটা জি, হলো জি। জনগণের অভ্যুত্থান, এইটা, এইটা একদম হ্যাঁ, স্পষ্ট। আমরা যেটা বলতে পারি যে অরাজনৈতিক মুভমেন্টের রাজনৈতিক পরিণতি দেখার অপেক্ষায় আছি আমরা। মানে টোটাল জিনিসটাই তো রাজনৈতিক। আমি কিন্তু অরাজনৈতিক কোথাও বলতে চাই না, বলতে চাই দলবাজি না, নন পার্টিজান, মানে না, না, দলীয় ভাস্করদা, অরাজনৈতিক কথা, রাজনৈতিক তো অবশ্যই, না, মানুষ না, তো আমি আসলে রাজনীতিটাকে অরাজনৈতিক, সুস্থ দেখতে চায়। না, না, আমি গত 15 অরাজনৈতিক, বছরে তো তারা শেষ হয়ে গেছে তাদের সবকিছু। না, আমি অরাজনৈতিক এই অর্থে বলতে চাই, কারণ কোটা সংস্কার আন্দোলন বা এখন মাঠের এই আন্দোলনে বা লড়াইয়ে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন নেই। তারা কিন্তু ধরেন যে রাজনৈতিক আইডেন্টিটির বাইরে গিয়ে সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসেবে আন্দোলন করছে। কিন্তু তাদের যে আন্দোলনের একটা চূড়ান্ত পরিণতি হবে, আপনি যেটা বললেন যে ভবিষ্যতের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা কিভাবে পরিচালনা করবেন, তাদেরকে একটা গাইডলাইন তৈরি করে দিচ্ছে। দিস ইজ এ পলিটিক্যাল, আপনার হচ্ছে দিস উইল বি দ্য অনেক পলিটিক্যাল আউটকাম ধন্যবাদ। অফ দিস মুভমেন্ট। ডক্টর মারুফ জি, মল্লিক, শুনবো আপনাকে আবারও। আমাদের এম এ দাউদ আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন। আপনার জি, আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে। ইয়েস। আচ্ছা, আমি আমি প্রশ্ন করতে চাচ্ছি, বাংলাদেশে তো আসলে যুদ্ধ চলছে না, নাকি যুদ্ধ চলছে? সরকারিভাবে কি যুদ্ধ চলছে কিনা? তো বাংলাদেশে যখন সরকারিভাবে যুদ্ধ না চলে, এটা যদি যুদ্ধ না হয়, তো ভারতের মমতা ব্যানার্জি 1 মিনিট আগে এবং ভারতের আসাম, ওইদিকে ত্রিপুরা, যা আছে সব, মানে রাজ্য সরকার বারবার কেন ঘোষণা দিচ্ছেন, তাদের টিভিতে বারবার কেন ঘোষণা আসছে যে বাংলাদেশ থেকে যারা আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চান তারা আমাদের দরজায় নক করলে আমরা তাদের জন্য দরজা খুলতে প্রস্তুত? কেন বলছেন? প্রথম কলকাতা দেখবেন প্রতিটা টিভিতে হেডলাইন হয়ে যাচ্ছে যে বাংলাদেশ থেকে যেসব ছাত্র অথবা যারা যারা আছেন তারা আমাদের দেশে আসতে চাইলে আমার দেশ তাদের জন্য দরজা খোলা। মানে কি বুঝাচ্ছেন? এখন এইসব আমার ছাত্রদেরকে মেরে মেরে এখন সব ওই ভারতে পাঠাবেন, রাজনীতিক আশ্রয়ে চলে যাবে আর আপনি দেশ শাসন করবেন?
আর আরেকটা জিনিস আপনারা দেখছেন, আপনারা কোটা নিয়ে অনেক কথা বললেন যে দেখেন আপনার বিবিসিতে প্রকাশ করছে এই, তবে 95% থাকবে, তবে সরকার ইচ্ছা করলে এখানে কম বেশি করতে পারবেন। মানে আপু আপনার তো বাচ্চা আছে, ক্লাস 4-5 পড়ে, আমাদের ভাগ্নি অথবা ভাগ্নে, তো দেখা যাচ্ছে তার কাছে আপনি বলবেন যে বাংলাদেশের কোর্টের দরকার নাই, আমাদের কোর্টের দরকার নাই, তার কাছে এই রায়টা দিয়ে বলবেন বাবা তুমি এখন রায়টা একটু মিলাই দাও তো, ও দেখবেন এই কোর্টের একই রায় দেবে। তো এই এত টাকা দিয়ে এই বিচার ব্যবস্থা রেখে আমার লাভ হলো কি? আমাদের তো কোনো লাভ নাই। আমার দেশের মানুষ মানে মরছে, কোটাটা পুরোটাই একটা নাটক আর কি, যেটা রায়টা হলো আপনাকে যেটা বলছে, আপনার বাচ্চা আছে তো, আপনার বাচ্চাকে খাতা কলম দিয়ে বসাই দেবেন, বসাই দিয়ে আপনাদের যদি বাচ্চা আছে খাতা কলম দিয়ে বসাই দেবেন, বাবা তুমি রায়টা লেখো তো, দেখেন ও যদি এই রায় না লেখে তো আমি হাতে চুরি পড়ে থাকবো, ও এই রায় লিখবে। তো একজন বাচ্চা যখন এই রায় লিখবে তার বিচারপতি থেকে লাভ কি? আর বিচারপতি আপনাকে বলছি, এটা আপনি যে রায় দিচ্ছেন এটা আপনার কাজ না, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিষয়, এটা আপনার কাজই না। আপনি কে দলের মহাসচিব হবে, কে রায় লিখবে, সব রাজনৈতিক সিদ্ধান্ত যদি আপনি নেন, তা আপনি তো পলিটিক্যাল, আপনি তো বিচারক না। সরি। অসংখ্য ধন্যবাদ এম এ দাউদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ব্যারিস্টার জিল্লুর আপনার কাছে আমাদের দর্শকে দাউদে যা বলেছে সেই বিষয়ে আপনি অবশ্যই বলবেন, এবং এখন যে আমরা যেটা খবর পেয়েছি অনেকের সাথে পার্সোনালি যোগাযোগ করে যে বাড়ি বাড়ি ঢুকে নির্যাতন করা হচ্ছে, এবং সন্দেহজনক কিছু লোকজন, আসলে কারা নির্যাতন করছে এবং কেন নির্যাতন করছে, আর এগুলা খবরও আসছে না। হয়তো তথ্য মানে সব মফস্বলে তো খবর নেওয়া সম্ভব না এই মুহূর্তে। ঢাকা থেকে হয়তো আমরা মাঝে মাঝে কিছু